আয়েশের মুখে মরার কথা শুনে ঈশার রাগ হলো। কপট রাগ দেখিয়ে বলল, খুব মরতে ইচ্ছে করছে তাই না? মৃত্যুর মুখ থেকে এসেও শান্তি হয়নি, এখন আবারও মরার কথা বলছো? মরতেই তো চেয়েছিলাম, কিন্তু কেন জানি না আল্লাহ আবারও বাঁচিয়ে দিয়েছেন। ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি, আর একবার মরার কথা বললে অনেক খারাপ হয়ে যাবে। আসছে মরতে, এতই সহজ মরা? রাগ করছিস কেন? আমি মরে গেলে তো তোর খুশি হওয়ার কথা। আমি মরে গেলে তখন তোকে আর কেউ সব সময় ধমক দেবে না, কেউ আর তোকে শাসন করবে না। তোর যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবি। তোর তো আমার মরার কথা শুনে খুশি হওয়ার কথা, আর তুই রাগ করছিস। আচ্ছা, তোর রিয়ানের কি খবর রে? আর বিয়ে করছিস কবে তোরা? আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু তোর বিয়েতে সবার থেকে দামি গিফট দেবো। তুমি এসব বলা ছাড়বে? আসছে দামি গিফট নিয়ে। আমার লাগবে না তোমার দামি গিফট। হসপিটালের বেডে শুয়ে উনি পড়ে আছে আমার আর রিয়ানের বিয়ে নিয়ে। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঈশা, কি যে বলিস না। আমি তোর বড় ভাই, তাও একমাত্র ভাই। আমি ছাড়া কে আছে যে তোর বিয়ে নিয়ে ভাববে? আফটার অল আমাকেই তো সব দায়িত্ব পালন করতে হবে। আয়েশ মুচকি হেসে বলল। ঈশার কেন যেন আজ আয়েশের মুখে প্রথমবারের মতো বড় ভাই কথাটা শুনে মন খারাপ হলো। এতদিন তো নিজেই সবাইকে বলতো আয়েশ ওর বড় ভাই হয়, তাহলে আজ আয়েশের মুখে বড় ভাই কথাটা শুনে কেন এত খারাপ লাগছে? মনে হচ্ছে কেউ ওর বুকের ভেতর হাতুড়ি পিটাচ্ছে। ঈশা আরো কিছু বলতেই যাবে, তখনই রুমে ফারহানের আগমন ঘটে। তাই ঈশা কিছু বলতে গিয়েও আর বলল না। ফারহান গলা খাকারে দিয়ে দুষ্টু কণ্ঠে বলল, সরি গাইস, অলরেডি 8 মিনিট হয়ে গেছে, তাই আমার আবারও আসতে হলো। আয়েশ, অক্সিজেন মাস্ক পরার সময় হয়েছে তোর, এবার আর নানা করলে হবে না। আয়েশ ঈশার দিকে থেকে চোখ সরিয়ে ফারহানের দিকে তাকালো, ক্ষীণ স্বরে বলল, আরে আমি তো নর্মালি নিঃশ্বাস নিতে পারছি, তাহলে অক্সিজেন মাস্কের কি দরকার? তারপরও দরকার আছে। ডক্টর তুই নাকি আমি? ডাক্তার তুই, বাট আর কোনো কথা নয়। ঈশা বোন আমার, প্লিজ এবার তুমি বাইরে যাও। শুধুমাত্র তুমি দেখে আমি এত সময় আয়েশার রুমে অ্যালাউ করছি, নয়তো কবেই বের করে দিতাম। আয়েশার মাথার কন্ডিশন এখনো পুরোপুরি ঠিক হয়নি। অতিরিক্ত সাউন্ডের মাথা এখনো টলারেট করতে পারে না, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই প্লিজ আমার কথাটা রাখো। বলতে বলতে ফারহান আয়েশের মুখের মাস্কটা লাগিয়ে দিয়েছে। আয়েশ আর কিছু বলেনি, কারণ ফারহান যে ওর ভালো ছাড়া খারাপ চাইবে না সেটাও ভালো করেই জানে। ঈশা কয়েক সেকেন্ড আয়েশের দিকে তাকিয়ে থেকে মন খারাপ করে বেরিয়ে গেল। যদিও ওর খুব করে বলতে ইচ্ছে করছিল আজ রাতটাও আয়েশের সাথেই থাকবে, কিন্তু ফারহানকে কথাটা বলা বেমানান হবে, তাই আর মুখ ফুটে বলার সাহস পায়নি। নিজের মনের কথা মনেই রেখে বেরিয়ে গিয়েছে। হসপিটালের 101 নম্বর ভিআইপি রুমটায় বসে আছে হাসান মাহমুদ, আনিশা বেগম এবং ঈশা। আর ওদের সামনেই একটা সিঙ্গেল বেডে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে আয়েশ। আয়েশের মাও পরম যত্নে ছেলের মাথায় বেনি কেটে দিচ্ছেন। আসলে আজ সকালে আয়েশের কন্ডিশন ভালো দেখে ফারহান নিজে আয়েশকে এই রুমে শিফট করেছেন। তবে এই রুমটা অন্য রুম থেকে একটু উন্নত মানের। শুধু এই রুমই নয়, বরং 101 থেকে শুরু করে 150 নম্বর রুম পর্যন্ত সবগুলো একটু উন্নত মানের করে তৈরি করে রেখেছে হসপিটাল কর্তৃপক্ষ। তার কারণ হলো সবাই তো আর যেমন তেমন রুম পছন্দ করে না। যাদের টাকা আছে তারা চায় তাদের পেশেন্টদের রুমটা যেন একটু উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর সেখানে এখন পেশেন্ট তো আয়াস। আয়াসকে যদি নর্মাল বেডে থাকতে দেয়, আয়াসের পরিবার কিছু বলুক না বলুক, আয়াস নিজেই হসপিটালের 12টা বাজিয়ে দেবে। তাই ফারহান নিজে আয়েশকে এই কেবিনটায় শিফট করেছে। আসলে আয়েশ যখন আনিশা বেগমের কাছ থেকে শুনেছে ওর মা গত 2 দিন ধরে প্রায় 10 থেকে 15 বার সেন্সলেস হয়েছে, ওর চিন্তায় চিন্তায়, আর তাই ওর মাকে গত 2 দিন ধরে ইঞ্জেকশনের মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তখনই আয়েশ নিজে মায়ের কেবিনে গিয়ে মাকে নিজের রুমে নিয়ে এসেছে। আর এনেই মাকে প্রথম যেটা আবদার করেছিল সেটা হলো, মা আমাকে তোমার কোলে একটু মাথা রাখতে দেবে? ছেলের মুখে এমন আবদার শুনে রুকসানা বেগমের 2 দিনের সকল চিন্তা পেরেশানি যেন মুহূর্তে উধাও হয়ে গিয়েছে। রুকসানা বেগমের সাথে সাথে উৎফুল্ল হয়ে ছেলের কথায় হাসি চোখ প্রত্যুত্তর করলেন। আর তখন থেকেই আয়েশ ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আচ্ছা মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করো বলো তো? চিন্তা করতে করতে দেখেছো নিজের শরীরে কি হাল করেছো? মানুষ তো অসুস্থ হয় নাকি? শুধু আমি কি একা অসুস্থ হয়েছি? দেখো তো, এখানে কত শত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে। তুমি কিনা আমার সামান্য ব্রেইন টিউমার হয়েছে দেখে চিন্তা করতে করতে নিজে অসুস্থ হয়ে পড়েছো। তোমাকে না কতবার বলেছি আমার জন্য টেনশন করে নিজের শরীর খারাপ করো না। এখন দেখেছো তো আমার কথাই ঠিক হলো। ছেলের কথাগুলো শুনে রুকসানা বেগম ছেলের মাথায় বিনি কেটে দিতে দিতে মুস্কি হেসে বললেন, টেনশন করতে হয় না বাবা, টেনশন এসে যায়। সন্তানের কিছু হলে বাবা মার তখন কেমন লাগে সেটা তখনই বুঝবি যখন তুই নিজে বাবা হবি। তাই বলে এমন টেনশন করবে? এখন যে নিজের শরীর খারাপ হলো তার বেলায় শুধু কি সন্তানের কিছু হলে বাবা মার টেনশন হয়?
বাবা মার কিছু হলে সন্তানের টেনশন হয় না বুঝি? রুকসানা বেগম নিশ্চুপ। আসলে আয়েশের কথার প্রত্যুত্তরে কিছু বলার জন্য খুঁজে পাননি উনি। কথার মাঝেই হঠাৎ আয়েশ বলে উঠল, আচ্ছা, তোমাদের সবাইকে দেখছি, কিন্তু সেন্স ফেরার পর থেকে বাবা কিংবা অয়নকে দেখলাম না যে একবারও। ক্ষণকাল চুপ থেকে হাসান মাহমুদ জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে মিনমিনে গলায় বললেন, পরশু থেকে ভাইজানের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না, তাই অয়নকে পাঠিয়েছি ভাইজানকে খুঁজে আনার। হোয়াট? বলেই লাফিয়ে উঠে বসে পড়ল আয়েশ। অবাক কণ্ঠে বলল, চাচ্ছু, এসব কি বলছো তুমি? বাবাকে পরশু থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? বাবা কোথায় গিয়েছে? তোমাদের কাউকে কিছু বলে যায়নি? বলে গেলে কি আর এত টেনশন করতাম? পরশু ফারহান যখন বলেছিল তোকে অপারেশন করতে পারবেন না, কারণ অপারেশন করলে তোর জীবনের ঝুঁকি আছে, তখন ভাইজান ফারহানকে অপারেশনের ব্যবস্থা করতে বলে কোথায় যেন চলে গেল। আমার বুঝে আসছে না, তাই আমি কাল সকালে অয়নকে বলেছি সাবধানে তন্ন তন্ন করে খুঁজে দেখতে। আমার সেন্স না থাকার ভেতরে এত কিছু হয়ে গেল, আর তোমরা আমাকে এত সময় পর যখন আমি জিজ্ঞেস করলাম তারপর বলছো? তখন এই রুমে অয়ন প্রবেশ করলো। রুমে ঢুকতে আয়েশকে বসে থাকতে দেখে দৌড়ে এসে চাপড়ে জড়িয়ে ধরলো। উৎফুল্ল কণ্ঠে বলল, আয়াশ, তুই ঠিক আছিস? থ্যাংক গড। কতটা টেনশনে ছিলাম নিজেও জানি না। কাল রাতে যখন আঙ্কেল ফোন দিয়ে বললেন যে তোর সেন্স ফিরেছে, আমার তো তখনই ছুটে চলে আসতে ইচ্ছে হয়েছে, কিন্তু তখনও ফুফার কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই আসতে পারিনি। এখন তুই ঠিক আছিস? ঠিক আছি। তোদের সবার দোয়ায় আল্লাহ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফিরিয়েছে। অয়ন ততক্ষণে আয়েশকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছে। আয়েশের কথা শুনে অয়ন বলল, না রে আয়াশ, আমাদের সবার দোয়ায় নয়, আমার মনে হয় আঙ্কেলের একার দোয়ায় তুই এখন সুস্থ হয়ে বেঁচে বসে আছিস। মানে তুই বাবাকে খুঁজে পেয়েছিস? কোথায় বাবা? ওই তো আসছে। তখন এই রায়হান মাহমুদ দরজায় এসে দাঁড়ালেন, কিন্তু ওনাকে দেখে খুবই বিধ্বস্ত দেখাচ্ছে। চুলগুলোতে কেমন যেন ময়লা আর ধুলোবলি লেগে আছে। চেয়ারের অবস্থাও নাজেহাল। দেখে চেনার উপায় নেই উনি রায়হান মাহমুদ। রায়হান মাহমুদকে এভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে উপস্থিত সকলে চমকে নিজ নিজ জায়গা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি হাঁটার মতো শক্তি পাচ্ছেন না। বাবার এমন বিধ্বস্ত অবস্থা দেখে আয়েশ অবাক কণ্ঠে বলল, অয়ন, বাবার এই অবস্থা কেন? কি হয়েছে বাবার? হাসান মাহমুদ ভাইয়ের দুর্বলতাটা বুঝতে পেরে দৌড়ে গিয়ে ভাইকে ধরে এনে একটা টুলে বসালেন। ফের ভাইয়ের দিকে তাকে করুণ মুখ করে প্রশ্ন করে বললেন, ভাইজান, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি কোথায় গিয়েছিলে? আঙ্কেল, আপনি ফুফার কাছ থেকে জিজ্ঞাসা না করে আমার কাছে জিজ্ঞাসা করুন উনি কোথায় গিয়েছিলেন আর এমন অবস্থা কি করে হলো। আমি জানি উনি কখনোই এসব বলবেন না। আমরা তো সেটাই জানতে চাইছি, বাবার এমন অবস্থা কি করে হলো? আয়েশের সাথে তাল মিলিয়ে রুকসানা বেগমও তাড়া দিয়ে উঠলেন, হ্যাঁ বাবা, বল, ওর এই অবস্থা কি করে হলো? ফুফা কোথায় চলে গিয়েছিল জানিস? না বললে জানবো কি করে? স্বাভাবিক কণ্ঠে প্রশ্নটা করলো আয়েশ। ফুফা সিলেট হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে চলে গিয়েছিলেন। আমি যখন ফুফার ছবি দেখিয়ে দেখিয়ে সবার কাছে জানতে চাইছিলাম ওনাকে কেউ দেখেছে কিনা, তখন এক লোক বলল উনি নাকি ফুফাকে সিলেটে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারে ঢুকতে দেখেছে। আমি প্রথমে অবিশ্বাস করেছিলাম লোকটির কথা, ভেবেছিলাম হয়তো আমাকে বিভ্রান্ত করার জন্য বলছে, নয়তো ঢাকার একটা লোক ফুফাকে সিলেটে কিভাবে দেখবে। কিন্তু ওনার সাথে থাকা লোকগুলো সহ যখন বলল যে লোকটা মিথ্যে বলছে না, ওরা সবাই নাকি একসাথে শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতে গিয়েছিল, তাই আর ফুফাকে সেখানে দেখতে পেয়েছে। তখন আমি বিশ্বাস করি আর নিশ্চিত হয়ে সিলেটে চলে গেলাম। আমি কাল রাতে 10টার দিকে খবরটা পেয়েছিলাম, তাই সিলেট পৌঁছাতে পৌঁছাতে আমার ভোর হয়ে যায়। গিয়ে দেখি লোকগুলোর কথাই ঠিক, ফুফা ওখানে সিজদায় পড়ে কাঁদছেন। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমি গুনাহগার, আমি পাপী, কত যে গুনাহ করেছি তার কোনো হিসাব নেই। কিন্তু মাবুদ, আমার গুনাহের শাস্তি তুমি আমার সন্তানকে দিও না, তুমি আমাকে শাস্তি দাও, তারপরও প্লিজ আমার সন্তানকে তুমি ভালো করে দাও। হে আল্লাহ, আমি অনেক আশা নিয়ে তোমার দরবারে এসেছি, যতক্ষণ না তুমি আমার ছেলের কোনো ভালো খবর আমার কাছে পৌঁছাবে ততক্ষণ আমি এভাবেই তোমার দরবারে সেজদায় রত থাকবো। আমি দূর থেকে তাকিয়ে দেখলাম ফুফাকে এভাবে সেজদায় পড়ে কাঁদতে দেখে অনেকেই তোলার চেষ্টা করছেন, কিন্তু ফুফা উঠছেন না। এমনকি ওখানকার খাদেমও অনেক তুলতে চেয়েছিলেন আর কি সেজদা থেকে, কিন্তু ফুফা ওঠে নাই। শেষে আমি খাদেমের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম ফুফা 2 দিন ধরে এভাবে সেজদায় পড়ে আছেন, একটা বারের জন্য নাকি সেজদা থেকে মাথা তোলেন নাই। আয়নের কথাগুলো শুনে সবাই যেন অবাকের চরম পর্যায়ে। তবে সব থেকে বেশি অবাক হয়েছে আয়েশ। বাবা ওর জন্য এত দূর গিয়ে প্রার্থনা করছিল, যে বাবা কিনা কখনো ওর কোনো কাজে বাহবা দিত না, বরং বলতো আরো ভালো করতে হবে। কখনো ওনার মুখ থেকে প্রশংসা শোনার যোগ্যই যেন ছিল না আয়েশ। যে বাবা কখনো ওর সাথে ভালো করে দুটো কথা বলেনি একসাথে বসে,
আজ সেই বাবাই কিনা ওর জন্য ঢাকা থেকে এত দূর পথ পাড়ি দিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদছিল। বাবাদের ভালোবাসাগুলো বুঝি এমনই হয়, যেটা দেখা যায় কম কিন্তু থাকে বেশি। কথাগুলো ভাবতে আয়েশার চোখগুলো জলে ভরে উঠল মুহূর্তে। আজ কেন যেন খুব ইচ্ছে করছে বাবা নামের মানুষটিকে একবার শক্ত করে জড়িয়ে ধরে, হোক না সেটা ক্ষণিকের জন্য, কিন্তু মনকে তো তৃপ্তি দেওয়া যাবে। আয়েশ ধীর পায়ে হেঁটে রায়হান মাহমুদের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল অনতি বিলম্বে। রায়হান মাহমুদ তখনও নিচের দিকে তাকিয়েছিলেন। আয়েশ কিছু সময় বাবা নামক মানুষটির দিকে তাকিয়ে থেকে ওনার হাত দুটো নিজের মুঠোয় এলো। খানিক সময় নিয়ে কাতর কণ্ঠে বলল, বাবা, তুমি তোমার এই অধম ছেলেটাকে একটাবার বুকে টেনে নেবে না? তোমার চোখের জলের বিনিময়ে যে আজ তোমার সামনে বসে আছে, এখনো তোমার সাথে কথা বলতে পারছে, তাকে তুমি জড়িয়ে ধরবে না? সেই ছোটবেলায় ঈশা যখন স্কুলের পুকুরে পড়ে গিয়েছিল আর আমি ওকে কোনো দুর্ঘটনা ঘটার আগে উঠিয়ে নিয়েছিলাম, তখন শেষবারের মতো তুমি আমাকে খুশি হয়ে বুকের সাথে জড়িয়ে নিয়েছিলে। আজ তোমার এই অধম ছেলেটার খুব করে ইচ্ছে করছে বাবা, তোমার বুকে একটাবার মুখ লুকাতে, আমাকে একটাবার তোমার। পুরো কথা আর শেষ করতে পারেনি আয়েশ। তার আগে রায়হান মাহমুদ হাউমাউ করে কেঁদে উঠে ছেলেকে চাপটে জড়িয়ে ধরলেন। এতদিন পর বাবার বুকে ঠাঁই পেয়ে চোখের জল ধরে রাখতে পারেনি আয়েশ। বাবা নামক মানুষটিকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠেছে। রায়হান মাহমুদও অজরে কাঁদছেন। বাবা ছেলের এমন আবেগপ্রবণ আলিঙ্গন দেখে উপস্থিত সবার চোখে জল এসে পড়েছে। ফারহান এসেছিল আয়েশকে মেডিসিনের সময় হয়েছে সেটা বলতে, কিন্তু দরজায় এসে অয়নের কথাগুলো শুনে সেখানেই থেমে গিয়েছিল। আয়েশ আর আয়েশের বাবার আবেগ ঘন ঘটা মুহূর্তটা দেখে ওর চোখেও জল এসে পড়েছে। ফারহানের বাবা বেঁচে নেই, 3 বছর আগে মারা গিয়েছেন। আজ আয়েশ আর আয়েশের বাবার এমন একটা দৃশ্য দেখে ওরকম বাবার কথা মনে পড়ছে। কিছু সময় এভাবেই কেটে গিয়েছে। সবাই ভাবে চোখের জল ফেলতে থাকলে সবার জন্য যে আমি একটা গুড নিউজ এনেছি সেটা শুনে কে হাসবে? অয়নের কথায় উপস্থিত সবাই চোখের জল মুছে মুখে হাসি টেনে নিয়েছে মুহূর্তে। আয়েশ আর আয়েশের বাবাও একে অন্যকে ছেড়ে চোখের জল মুছে নিয়েছে। আয়েশ ম্লান হেসে বলল, তোর কি এমন গুড নিউজ শুনি? বিয়ে টিয়ে করছিস নাকি? আয়েশের কথা শুনে এত সময়কার আবেগটা ভুলে গিয়ে সবাই সশব্দে হেসে উঠল। অয়ন কপট রাগ দেখিয়ে বলল,